ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে 2024-25 একাডেমিক ইয়ারে মাধ্যমিক, প্রিবোর্ড এবং ফাইনাল এক্সামে তোমাদের সায়েন্স সাবজেক্টের চতুর্থ অধ্যায় কার্বন এবং এর যৌগসমূহ থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তারই সাজেশন এই ভিডিওতে আনসার সহযোগে তুলে ধরেছি। তবে আমার এই সাজেশনটা এনসিইআরটি সিলেবাস অনুযায়ী ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা টিবিএসসির ছাত্রছাত্রীদের জন্য। তবে যারা অন্যান্য বোর্ডের স্টুডেন্ট আসো অথচ তোমাদের এনসিইআরটি সিলেবাস, তোমাদেরও এক্ষেত্রে কমন পড়বে, শুধু কোয়েশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ থাকবে। আশা করি পুরোটা ভিডিও যদি তোমরা একটানা দেখো এবং ভিডিওর দেওয়া প্রশ্নগুলি যদি তোমরা ফলো করো, অবশ্যই বিগত বছরগুলির মতো এবছরও তোমাদের 100% কমন আসবে। তবে এবার আমি দেখে নিচ্ছি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যে মার্ক ডিস্ট্রিবিউশন দিয়েছে সে অনুযায়ী তোমাদের এই কার্বন ও জৈব যৌগ থেকে কত নম্বর থাকছে। দেখো, এটা হচ্ছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে দেওয়া মার্ক ডিস্ট্রিবিউশন প্যাটার্ন 2024-25। তোমরা লোগো দেখে বুঝতে পারছো। দেখো, সে অনুযায়ী কার্বন এবং এর যৌগসমূহ থেকে এবছর থাকছে টোটাল 8 নম্বর। দেখো, কেমিস্ট্রির উপর টোটাল 5টা চ্যাপ্টার। গত বছর পর্যায় সারণী ছিল, এবছর পর্যায় সারণী যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা থাকছে না। আমি সাথে আরেকটা কথা বলে নিচ্ছি, যারা আমার পিডিএফ সাজেশন নিয়েছো, দেখো সেই সাজেশনের মধ্যে কার্বন ও জৈব যৌগ চ্যাপ্টারেরও সাজেশন দেওয়া, সেই চ্যাপ্টারটা তোমরা বাদ দিয়ে দিতে পারো। আর সাথে সাথে আরেকটা চ্যাপ্টার হলো যে এসিড, ক্ষার, লবণ, সেক্ষেত্রে ছোটো প্রশ্নও ওই সাজেশনে দেওয়া, ছোটো প্রশ্ন এবার থাকবে না। এখানে কার্বন ও এর যৌগসমূহ থেকে ছোট প্রশ্ন থাকবে। যারা পিডিএফ নিয়েছো, তোমাদের যে সাজেশনটা আছে সেক্ষেত্রে কার্বন ও যৌগসমূহ থেকে আমি ছোট প্রশ্ন দিইনি। তোমাদের যদি ছোট প্রশ্নের পিডিএফ লাগে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে বা তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি তোমাদেরকে কার্বন ও জৈব যৌগসমূহের পিডিএফ দিয়ে দেব। তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। এই চ্যাপ্টার থেকে যে 8 নম্বর থাকবে সেই 8 নম্বরের মধ্যে একটা থাকবে ছোট প্রশ্ন, ডিরেক্ট আনসার লিখতে হবে। আরটা থাকবে 1 মার্কের এমসিকিউ, অর্থাৎ আনসার দেওয়া থাকবে, সেখান থেকে তোমার সঠিক আনসারটা বেছে নিতে হবে। আর একটা থাকবে 2 নম্বরের কোয়েশ্চন, আর একটা থাকবে 4 নম্বরের কোয়েশ্চন, অর্থাৎ 3 মার্কের কোনো কোয়েশ্চন কার্বন ও এর যৌগসমূহ থেকে থাকবে না। তাহলে এবার আমি চলে যাচ্ছি শর্ট কোয়েশ্চনে। দেখো, শর্ট কোয়েশ্চনের প্রথম যে প্রশ্নটা আছে, কোন গ্যাসকে মাছ গ্যাস বলা হয়? আমি আরেকটা কথা সাথে বলে নিচ্ছি, আমি এমসিকিউর জন্য কোনো আলাদা করে কোয়েশ্চন দেই না। আমার এই কোয়েশ্চনগুলি পড়লেই তোমরা এমসিকিউ কমন পেয়ে যাবে। এটার সাথে একটা কোয়েশ্চন অর আছে। অর কি আছে? একটি সরলতম হাইড্রোকার্বনের নাম লিখো। দেখো, সরলতম হাইড্রোকার্বন হচ্ছে মিথেন, অর্থাৎ মাছ গ্যাসও হলো মিথেন। আবার বলছি, একটি সরলতম হাইড্রোকার্বনের নাম লিখো। যখন বলবে সেক্ষেত্রে তোমরা মিথেন লিখবে, আর যদি বলে তার সংকেত লেখো সেখানে CH4 লিখবে। আর কোন গ্যাসকে মাছ গ্যাস বলা হয় সেক্ষেত্রে তোমরা আনসারটা লিখবে CH4। এরপরে হচ্ছে কার্বনের কোন রূপভেদটি পেন্সিলের শীষ তৈরিতে ব্যবহৃত হয়? তোমরা জানো কার্বনের রূপভেদ হচ্ছে গ্রাফাইট, সেই গ্রাফাইট থেকে পেন্সিলের শীষ তৈরি করা হয়। তাছাড়া তার সাথে আরেকটা অর আছে, কার্বনের তড়িৎ সুপরিবাহী রূপভেদটির নাম কি? দেখো, গ্রাফাইট তড়িতের পরিবাহী, সেই জন্য এক্ষেত্রে আনসারটা কি হলো? আনসারটা হচ্ছে গ্রাফাইট। কার্বনের পেন্সিলের শীষ তৈরিতে ব্যবহৃত রূপভেদটির নাম হচ্ছে গ্রাফাইট। আবার কার্বনের সুপরিবাহী অর্থাৎ তড়িৎ সুপরিবাহী রূপভেদটির নাম হলো গ্রাফাইট। আরেকটা কোয়েশ্চন আছে, দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি জৈব যৌগের নাম লিখো। তোমরা জানো দৈনন্দিন জীবনে ব্যবহৃত জৈব যৌগের হচ্ছে চিনি, আমি এখানে দিয়েছি। এখানে চিনি, সাবান, অর্থাৎ যা যা তোমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করো খাদ্য হিসাবে, এর বেশিরভাগই হচ্ছে কি জৈব যৌগ। এরপরে দেখে নিচ্ছি আমরা পরের কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 4, পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম লিখো। দেখো, আমি সাথে আরেকটা কথা বলে নিচ্ছি, আমি এটা কেমিস্ট্রির উপর লাস্ট চ্যাপ্টার যে সাজেশন,
এর আগে আমি কেমিস্ট্রির পরপর 3টা চ্যাপ্টারের উপরে সাজেশন হাফ ইয়ারলির আগে দিয়েছি। যারা ওই ভিডিওগুলি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলি দেখে নেবে। আর সাথে সাথে যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, যদি মনে করো যে তোমাদের ম্যাথমেটিক্স ও অন্যান্য সাবজেক্টের বা অন্যান্য চ্যাপ্টারের তোমাদের সাজেশন লাগে, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলিকে লাইক দিয়ে তোমরা শেয়ার করবে। আর প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন তোমরা দেখবে, ডেসক্রিপশনে তোমাদের প্রয়োজনীয় লিঙ্ক দেওয়া থাকবে। ইউরিয়া পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম হচ্ছে ইউরিয়া। এরপরে কোয়েশ্চন, কার্বনের বিশুদ্ধতম রূপভেদটির নাম কি? কার্বনের বিশুদ্ধতম রূপভেদটির নাম হলো ফুলারিন। আবার বলছি, কার্বনের বিশুদ্ধতম রূপভেদটির নাম হচ্ছে ফুলারিন। নেক্সট কোয়েশ্চন, জৈব যৌগের মধ্যে কি ধরনের বন্ধন দেখা যায়? জৈব যৌগের মধ্যে সমযোজী বন্ধন দেখা যায়। আবার বলছি, জৈব যৌগের মধ্যে যে বন্ধন দেখা যায় সেই বন্ধনটা হচ্ছে সমযোজী বন্ধন। কার্বনের কোন রূপভেদটি কাঁচ তৈরিতে ব্যবহৃত হয়? দেখো, কার্বনের রূপভেদ হচ্ছে একটা হীরক। হীরক হচ্ছে সবচেয়ে শক্ত ধাতু, সেটা কি কাঁচ কাটতে ব্যবহৃত হয়। আবার বলছি, কার্বনের সবচেয়ে রূপভেদ হীরক, কাঁচ কাটতে ব্যবহৃত হয়। অ্যালকিন যৌগের সাধারণ সংকেত লিখো। অ্যালকিন যৌগের সাধারণ সংকেত হলো CnH2n। তোমরা লিখে নাও, অ্যালকিন যৌগের সাধারণ সংকেত হলো CnH2n। এরপরে অ্যালকেনের সাধারণ সংকেত লিখো। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত কি দাঁড়ালো? অ্যালকেনের সাধারণ সংকেত দাঁড়ালো CnH2n+2। যদি তোমরা তুলতে না পেরে থাকো, একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চনে কি বলছে দেখো, অ্যালকাইন যৌগটির সাধারণ সংকেত লিখো। অ্যালকাইন যৌগটির সাধারণ সংকেত হলো CnH2n-2। তাহলে কি আসলো? অ্যালকেন আসলো, অ্যালকিন আসলো, অ্যালকাইন আসলো। এবার আমরা দেখে নিচ্ছি পরের কোয়েশ্চন। অ্যালকাইন পরিবারের দ্বিতীয় সদস্যের নাম লিখো। দেখো, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই যে অ্যালকাইন যৌগটির সাধারণ সংকেত তোমরা পেলে, এখানে যদি n এর জায়গা 1 বসাও তাহলে অ্যালকাইন পরিবারের প্রথম সদস্য আসবে। যদি n এর জায়গা 2 বসাও তাহলে অ্যালকাইন পরিবারের দ্বিতীয় সদস্য আসবে। তাহলে অ্যালকাইন পরিবারের দ্বিতীয় সদস্যের নাম, এটা তোমরা কমেন্টে লিখবে। এটা তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, আমি অবশ্য হিন্টসটা দিয়ে দিয়েছি। নেক্সট প্রশ্ন, কার্বন ছাড়া জৈব যৌগের অপর দুটি উপাদানের নাম কি? দেখো, কার্বনের জৈব যৌগের প্রধান উপাদান হলো কার্বন। তাছাড়া হাইড্রোজেন, অক্সিজেনও কোনো কোনো ক্ষেত্রে থাকতে পারে। সেই জন্য আনসার হলো হাইড্রোজেন এবং অক্সিজেন। পরে কোয়েশ্চন, দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লিখো। আবার বলছি, দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লিখো। কার্বন এবং মিথেন। কার্বন হলো CO2, মিথেন হচ্ছে CH4। নেক্সট প্রশ্ন কি বলছে, অ্যালকোহলের নাম লিখো। একটি অ্যালকোহলের নাম লিখো যার 3টি হাইড্রক্সিল গ্রুপ আছে। আবার বলছি, একটি অ্যালকোহলের নাম লিখো যার 3টি হাইড্রক্সিল গ্রুপ আছে। আনসার হচ্ছে গ্লিসারিন। আবার বলছি, আনসার হলো গ্লিসারল। গ্লিসারিন না, আনসার হলো গ্লিসারল। আনসারটা লিখে নাও। এবার আমি চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে, বেনজিনের অণুতে কয়টি দ্বিবন্ধন বর্তমান? দেখবে, বেনজিনের যখন তোমরা স্ট্রাকচার পাবে বা বেনজিনের যখন তোমরা গঠন সংকেত দেখবে গঠন সংকেতের মধ্যে দ্বিবন্ধন আছে 3টা। আবার বলছি, বেনজিনের যে গঠন সংকেত আছে সেই গঠন সংকেতে তোমরা দেখে নেবে যে দ্বিবন্ধন অর্থাৎ ডাবল বন্ড আছে 3টি। পরের প্রশ্ন, Na এবং F এর মধ্যে কি ধরনের বন্ধন দেখা যায়, বা Na এবং F এর মধ্যে কি ধরনের বন্ধন গঠিত হবে বা গঠিত হয়? তাহলে কোয়েশ্চনটা কি, Na এবং F এর মধ্যে কি ধরনের বন্ধন গঠিত হয়? আনসার হচ্ছে সমযোজী বন্ধন। দেখে নিচ্ছি পরের প্রশ্ন, বন্ড ওইস, এটা শুধু ওইস নয়, বন্ড ওইস কার্যকরী মূলকযুক্ত কার্বন যৌগের দ্বিতীয় সদস্যের নাম ও সংকেত লিখো। আবার বলছি, বন্ড ওইস কার্যকরী মূলকযুক্ত কার্বন যৌগের
দ্বিতীয় সদস্যের নাম লিখো। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হচ্ছে ইথানল। আবার বলছি, আনসার কি হবে? আনসার হচ্ছে ইথানল। ইথানলের সংকেত হচ্ছে CH3 CH2OH। ওই যে কার্যকরীমূলক OH বলছে, দেখো এই যে সংকেতটা আছে সেক্ষেত্রে কি আছে? OH একটা আছে। পরের প্রশ্ন, সরলতম কিটোনের নাম ও সংকেত লিখো। সরলতম কিটোনের নাম, সরলতম কিটোনের নাম হলো এসিটোন, CH3COCH3। আবার বলছি, সরলতম কিটোনের নাম ও সংকেত হলো এসিটোন। নেক্সট প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম কি? আবার বলছি, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম কি? তোমরা সবাই জানো, গ্রিনহাউসের জন্য দায়ী প্রধান গ্যাসটির নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড বা CO2। তোমরা একটা স্ক্রিনশট মেরে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20। ফল পাকাতে কোন জৈব অ্যাসিড ব্যবহৃত হয়? আবার বলছি, ফল পাকাতে কোন জৈব অ্যাসিড ব্যবহৃত হয়? আনসার হচ্ছে ইথিলিন। আনসার কি? আনসার হচ্ছে ইথিলিন। ইথিলিন ফল পাকাতে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, জ্বালাইয়ের কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? জ্বালাই অর্থাৎ জ্বালাই শিল্পে ব্যবহৃত গ্যাসটির নাম হলো এসিটিলিন। আবার বলছি, জ্বালাই শিল্পে ব্যবহৃত গ্যাসটির নাম হচ্ছে এসিটিলিন। আনসারটা লিখে নাও। নেক্সট প্রশ্ন, কিটোন পরিবারের দ্বিতীয় সদস্যের নাম ও সংকেত লিখো। কিটোন পরিবারের দ্বিতীয় সদস্যের নাম ও সংকেত লিখো। বিউটানোন। আনসার হচ্ছে কি? বিউটানোন। তার সংকেতটা দেখে নাও, CH3CO CH2CH3। নেক্সট কোয়েশ্চন, নিচের কোনটি একই সমগোত্রীয় শ্রেণীর? এই যে এখানে অনেকগুলি সংকেত দেওয়া হয়েছে, তার মধ্যে কোনগুলি সমগোত্রীয় শ্রেণী? সমগোত্রীয় শ্রেণী মানে যাদের মধ্যে কি আছে? যাদের মধ্যে একই সিস্টেমে, বা এখানে দেখো, যেমন এখানে তারা হচ্ছে সমগোত্রীয় শ্রেণীভুক্ত। দেখো প্রথমটার মধ্যে CH4 একটা আছে, CH4 দেখো দ্বিতীয়টা আছে, যে এই যে দ্বিতীয় সংখ্যাটা CH4 আছে, এখানে ঠিক CH2 বেশি আছে। দেখো প্রথমটাতে যা আছে মানে C2H6, এটার মধ্যে CH4 থেকে CH2 বেশি, অর্থাৎ CH2 ব্যবধানযুক্ত যে যে যৌগগুলি আছে সেগুলি হলো সমগোত্রীয় শ্রেণীযুক্ত। আবার বলছি, CH2 ব্যবধান যুক্ত যে যৌগগুলি আছে সেগুলি হলো সমগোত্রীয় শ্রেণীর বা সমগণীয় শ্রেণীর যৌগ। এর পরের প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি? এর সাথে একটা অথবা আছে, অথবা কোশ্চেনটা কি আছে? বলছে সিএনজিতে প্রধান কি গ্যাস পাওয়া যায়? সিএনজি একটা প্রাকৃতিক গ্যাস। আবার বলছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি? এক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। আবার বলছি, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হলো মিথেন। সিএনজিতে প্রধান কি গ্যাস ব্যবহৃত হয়? দেখো পরীক্ষাতে এরকমও কোয়েশ্চেন আসতে পারে, সিএনজির ফুল ফর্ম কি? এটাও তোমরা একটু দেখে নেবে। নেক্সট প্রশ্ন, এবার আমি চলে যাচ্ছি তোমাদের বড় প্রশ্ন বা ব্রড কোয়েশ্চেন। আমি এখানে যে ব্রড কোয়েশ্চেনগুলি দিয়েছি, এখানে ডিরেক্ট 4 নম্বরের কোনো কোয়েশ্চেন দেইনি। এখানে ছোট ছোট প্রশ্ন আছে, কোনোটা 2 মার্ক দিয়ে আসতে পারে, কোনোটা 1 মার্ক দিয়ে আসতে পারে, কোনোটা 3 মার্ক দিয়ে আসতে পারে। অর্থাৎ তোমাদের যে এক্সামে যে 4 নম্বর দিয়ে যে কোয়েশ্চেনটা আসবে, ডিরেক্ট 4 নম্বর দিয়ে একটা কোয়েশ্চেন আসবে না, কয়েকটা কোয়েশ্চেনকে জয়েন্ট করে একটা বড় প্রশ্ন বানিয়ে দেবে। সেই জন্য আমি এখানে ছোট ছোট প্রশ্নগুলি দিয়েছি। সাথে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, আমি দেখো এখানে যে শর্ট কোয়েশ্চেনগুলি দিয়েছি, সেই শর্ট কোয়েশ্চেনগুলি থেকে কোনো একটা প্রশ্ন, ধরো ব্রড কোয়েশ্চেনের একটা বড় প্রশ্ন দিল 3 মার্ক দিয়ে, তার সাথে শর্ট কোয়েশ্চেন থেকে একটা কোয়েশ্চেন এনে 4 মার্ক বানিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে তোমাদের কি করা উচিত? সেক্ষেত্রে তোমাদের কোয়েশ্চেনগুলি একটু বুঝে পড়া উচিত। পরে বললে হবে না যে আমি বিজ্ঞান গ্যালারি পড়লাম, আমার কমন পড়লো না। এটা কখনোই হবে না। তুমি যদি বুঝে পড়ো, তোমার 100% কমন আসবে। তবে
প্রশ্ন এদিক সেদিক করতেই পারে, একটা 1 মার্কের কোয়েশ্চেন এনে ব্রড কোয়েশ্চেনের সাথে যোগ করে দিতেই পারে। প্রথম কোয়েশ্চেন কি বলছে? প্রথম কোয়েশ্চেন বলছে ফুলারিন কি এর ব্যবহার লিখো। দেখো ফুলারিন কি এর ব্যবহার লিখো, এই কোয়েশ্চেন তো ডিরেক্ট 4 মার্ক দিয়ে আসবে না, কত 2 মার্ক দিয়ে আসতে পারে। তো ফুলারিন কি এর ব্যবহার লিখো, এই কোয়েশ্চেনটা বহুতবার মাধ্যমিক এক্সামে এসছে। সো এই কোয়েশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট। কেটিনেশন ধর্ম কি, উদাহরণ দাও। কেটিনেশন ধর্ম, কেটিনেশন ধর্ম, এই যে কোয়েশ্চেনটা এটাও অনেকবার মাধ্যমিক পরীক্ষায়, প্রি বোর্ড পরীক্ষায় এসছে। পরের প্রশ্ন, কার্বন পরমাণু আয়ন গঠন করতে পারে না কেন? কোনো না, এটা হবে কোনো নয়, কার্বন পরমাণু আয়ন গঠন করতে পারে না কেন। কোয়েশ্চেনটা এরকম, দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লিখো। আবারও বলছি, কার্বন পরমাণু আয়ন গঠন করতে পারে না কেন, যদি এটা 3 নম্বর দিয়ে আসে, পরীক্ষাতে দিল সাথে একটা গ্রিনহাউস গ্যাসের নাম লিখো, তাহলে 4 মার্ক হয়ে গেল। এখানে কোনো না, এখানে এই যে কোনো কথাটা ভুল আছে, এটা কেন হবে। পরের প্রশ্ন, কার্যকরী মূলক বলতে কি বুঝো? পরীক্ষাতে আসতে পারে, কার্যকরী মূলক বলতে কি বুঝো, এই কোয়েশ্চেনটা অনেকবার মাধ্যমিক পরীক্ষা এসছে। এর সাথে কিছু ছোট প্রশ্ন যোগ করে দিতে পারে, যেমন আমি অনেকগুলি ছোট ছোট দিয়েছি, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, ফর্মিক অ্যাসিড, তারপরে গ্লিসারিন, কিটোন, ফেনল, জৈব অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, এদের কার্যকরী মূলকের নাম ও সংকেত লিখো। এখন প্রশ্ন হলো, আমি এখানে অনেকগুলি জৈব যৌগ দিয়েছি, এখানে কি সবগুলি এক্সামে আসবে? না, কখনো সবগুলি এক্সামে আসবে না। সেই জন্য আমি শুরু থেকে বলছি যে কোয়েশ্চেনগুলো একটু বুঝো। যেমন কোয়েশ্চেনটা এরকম দিল যে কার্যকরী মূলক বলতে কি বুঝো, ফর্মিক অ্যাসিডের কার্যকরী মূলকের নাম ও সংকেত লিখো 3 নম্বর দিয়ে। ব্যাপারটা বুঝতে পেরেছো? আদারওয়াইজ কোয়েশ্চেনটা এরকম আসতে পারে, কার্যকরী মূলক বলতে কি বুঝো, ইথানোয়িক অ্যাসিডের কার্যকরী মূলকের নাম ও সংকেত লিখো, এরকম আসতে পারে কোয়েশ্চেনটা। আদারওয়াইজ কোয়েশ্চেনটা এরকম আসতে পারে, কার্যকরী মূলক বলতে কি বুঝো, অ্যালডিহাইডের কার্যকরী মূলকের নাম ও সংকেত লিখো। বাস, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো। এবার আমি চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। পরের প্রশ্নে কি আছে? পরের প্রশ্নটা হলো, অ্যালকিন এবং অ্যালকাইন যৌগটির সাধারণ সংকেত লিখো। অ্যালকিন এবং অ্যালকাইন যৌগের সাধারণ সংকেত লিখো, আমি ছোট প্রশ্নে দিয়েছি। এর পরের প্রশ্ন, সমবয়াবতা বা আইসোমারিজম কি, উদাহরণ দাও। পরীক্ষাতে আসতে পারে সমবয়াবতা বা আইসোমারিজম কি, উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, C2H6 ও আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের নাম ও গঠন সংকেত লিখো। তাহলে কোয়েশ্চনটা এরকম দিতে পারে যে এখানে 6 এবং 7 একসাথে অ্যাড করে 4 মার্ক দিয়ে দিতে পারে, বলতে পারে সমবয়াবতা কাকে বলে, C2H6 ও আণবিক সংকেত বিশিষ্ট একটি জৈব যৌগের দুটি সমবয়াবতার নাম ও গঠন সংকেত লিখো। বা এরকম দিতে পারে, সমবয়াবতা কাকে বলে, C2H6 ও আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের নাম ও গঠন সংকেত লিখো। এরকম করে কোয়েশ্চনটা দিতে পারে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন। বড় প্রশ্ন আমি খুব একটা দেইনি, একেবারে কম কোয়েশ্চন দিয়েছি। পরে কোয়েশ্চন, জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য লিখো। লেখো, কোয়েশ্চনটা লিখো। পরের প্রশ্ন বলছে, কার্বন গঠিত সকল যৌগই জৈব যৌগ নহে। কোয়েশ্চনটা একটু চেঞ্জ করতে পারে, কার্বন গঠিত সকল যৌগই জৈব যৌগ নয় কেন, এরকমও কোয়েশ্চন হতে পারে। আবার বলছি, কার্বন গঠিত সকল যৌগই জৈব যৌগ নহে, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, হাইড্রোকার্বন কি, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। হাইড্রোকার্বন কি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দেখা যায় এমন একটি করে জৈব যৌগের নাম ও গঠন সংকেত লিখো। তাহলে এখানে কোয়েশ্চনটা যদি আমি আবারও বলে দিচ্ছি, হাইড্রোকার্বন কি দ্বিবন্ধন
এবং ত্রিবন্ধন দেখা যায় এমন একটি করে জৈব যৌগের নাম ও গঠন সংকেত লিখো। এখানে জৈব যৌগ না দিয়ে তারা বলল দ্বিবন্ধন ও ত্রিবন্ধন দেখা যায় এমন একটি করে হাইড্রোকার্বনের নাম ও গঠন সংকেত লিখো। তাহলে কোয়েশ্চনটা একই কোয়েশ্চন হবে। ব্যাপারটা ক্লিয়ার? এর পরের প্রশ্ন, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? আবার বলছি, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা হাইড্রোকার্বন কথাটাই হচ্ছে জৈব যৌগ। আবার বলছি, হাইড্রোকার্বনই জৈব যৌগ। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা না বলে বলতে পারে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে, উদাহরণ দাও। আবার সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পার্থক্য আসতে পারে। তাহলে আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন, সম্পৃক্ত একটি করে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম ও গঠন সংকেত লিখো। আবারও বলছি, একটি করে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম ও গঠন সংকেত লিখো। আমি আরেকটা কথা বলে নিলাম সাথে, আমি এই কোয়েশ্চনটা দেইনি। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জৈব যৌগের মধ্যে পার্থক্য দিলে দিতে পারে। পরের প্রশ্ন, সাবান এবং ডিটারজেন্টের মধ্যে পার্থক্য লিখো। কোয়েশ্চন লিখো, সাবান এবং ডিটারজেন্টের মধ্যে পার্থক্য লিখো। পরের কোয়েশ্চন, হাইড্রোজেনেশন বা হাইড্রোজেন সংযোজন কি? হাইড্রোজেনেশন বা হাইড্রোজেন সংযোজন কি, উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, আইইউপিএসি পদ্ধতিতে নাম লিখো। দেখো, আইইউপিএসি পদ্ধতিতে নাম লিখো, আমি তোমাদের এখানে কোন কোন জৈব যৌগের নাম লিখতে হবে আমি সেগুলি দেইনি। কেননা আইইউপিএসি পদ্ধতিতে নাম লেখো, এই সিস্টেমের উপর কিভাবে নাম লিখতে হয়, কি কি জৈব যৌগ আছে তাদের নাম কিভাবে লিখতে হয়, আমি শুধু তার উপরে একটা ভিডিও দিয়েছি। আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা যদি শুধু ওই ভিডিওটা দেখো, আইইউপিএসি পদ্ধতির নামের জন্য আলাদা করে কোনো জৈব যৌগের নাম শিখতে হবে না, শুধু ওই জৈব যৌগগুলি দেখে নিলেই হবে। আর শুধু তা নয়, যদি ভিডিওটা দেখো অবশ্যই যে কোনো জৈব যৌগের নাম তোমরা লিখতে পারবে। পরের প্রশ্ন, গঠন সংকেত লিখো। এবার হচ্ছে এইখানে জৈব যৌগ যেমন বেনজিন, যেমন একবার পরীক্ষাতে এসছে বেনজিনের সংকেত ও গঠন সংকেত লিখো 2 নম্বর দিয়ে। এরপরে আবার আসতে পারে সাইক্লোহেক্সেনের নাম ও গঠন সংকেত লেখো। আবার আসতে পারে 2 ব্রোমো 2 ক্লোরো বিউটেনের নাম ও গঠন সংকেত লিখো। এরকম কোয়েশ্চেন আসবে। প্রোপাননের নাম ও গঠন সংকেত লিখো। আবার আসতে পারে 2,3 ডাইমিথাইল বিউটেনের নাম ও গঠন সংকেত লিখো। আসতে পারে মিথানোয়িক অ্যাসিডের নাম ও গঠন সংকেত লিখো। আসতে পারে ইথানোয়িক অ্যাসিডের নাম ও গঠন সংকেত লিখো। আসতে পারে অ্যাসিটিক অ্যাসিডের নাম ও গঠন সংকেত লিখো। তাহলে তোমরা কোয়েশ্চেনটা বুঝছো। আমি এখানে অনেকগুলি জৈব যৌগের নাম দিয়েছি। আমি এখানে পরীক্ষাতে তো একসাথে সবগুলি আসবে না, আমি কোয়েশ্চনটাকে ছোট করার জন্য, তোমরা যাতে সহজে বুঝো তার জন্যে আমি কোয়েশ্চনটাকে এরকম দিয়েছি, তোমাদের জন্য শিখতে সুবিধা হয়। অর্থাৎ এখান থেকে আসলে একটা বা দুটো আসবে, এর বেশি তো আসবে না। এখান থেকে আবার একটা দিয়ে শর্ট কোয়েশ্চন দিয়ে দিতে পারে। পরের প্রশ্ন বলছে, পরিষ্কারক হিসাবে সাবানের ভূমিকা কি? সাবান জামা কাপড় পরিষ্কার করে, কিভাবে করে, তার ভূমিকা কি? পরের প্রশ্ন হচ্ছে, খর জলে সাবান সহজে ফেনা তৈরি করতে পারে না কেন? আবার বলছি, পরের কোয়েশ্চন, খর জলে সাবান সহজে ফেনা তৈরি করতে পারে না কেন? তোমরা যদি লিখতে না পেরে থাকো অবশ্যই একটা স্ক্রিনশট মেরে নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের 100% কমন আসবে। এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে